জিকে উইথ কিরণ চ্যানেলে নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমি পঞ্চম শ্রেণীর যে মানবদেহ নামে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের চুলের সাতকাহন থেকে পড়ব। চুলের সাতকাহন থেকে আমরা মোট 4টি অংশ পড়ে নেব। তারপর আমরা সেই বিষয়ের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি ভালো লাগে লাইক করবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসার মতো প্রশ্ন, অর্থাৎ খুব ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করছি। তো চলো প্রথমে আমরা টেক্সটটা পড়ে নিচ্ছি। যে চুলের সাতকাহন, ঠিক আছে? তো চুলের সাতকাহন অংশে আমরা একটু পড়ে নিচ্ছি। দেখো, কৌশিকের মা চুল আঁচড়াচ্ছিলেন। চিরুনিতে কিছু চুল উঠে এলো। কৌশিক দেখল চুলের গোড়াগুলি মোটা। ভাবল, চুলের গোড়াগুলি মাথার কোথায় আটকে থাকে? চামড়ার উপরের স্তরে, নাকি ভিতরের স্তরে, নাকি আরও গভীরে? অনেক প্রাণীর আবার গায়ে লোম বেশি, কিন্তু মাথায় চুল নেই। পাখির গায়ে পালক থাকে, মাছের আছে আঁশ, সাপেরও তাই, আবার ব্যাঙের গায়ে আঁশ। পালক বা লোম কিছুই নেই। স্কুলে যেতে যেতেই ওরা বন্ধুরা এইসব কথা বলছিল। তৃষা বলল, মুরগির গায়ে কিছু পালক খুব ছোট। তো এই হচ্ছে মুরগি। মুরগির গায়ে দেখবে অনেকগুলো পালক রয়েছে, অর্থাৎ যেমন ছোট বড় কিন্তু পালক রয়েছে। লোমেরই মতো। ওইগুলোর গোড়াগুলো চামড়ার নিচের স্তরে, সেটা বোঝা যায়। ক্লাসে এসব কথা বলল সবাই মিলে। দিদিমণি তৃষার দিকে তাকালেন, হেসে বললেন, তুমি এত সব জানলে কি করে? মুরগির গায়ে ওষুধ লাগাতে গিয়ে দেখেছি। লোম, চুল, পালক সবেরই গোড়া চামড়ার ভিতরের পর্দায়। অর্থাৎ লোম, চুল, পালক এদের কিন্তু যে গোড়াটা সেটা কিন্তু চামড়ার ভিতরের পর্দায় থাকে। চামড়া তো শরীরকে বাঁচায়, আবার চামড়াকেও প্রথম ধাক্কা থেকে বাঁচাতে হবে। তাই লোম, চুল, পালক, আঁশ তৈরি হয়েছে। তারপর দেখো, তৃষা বলল, মাথা আঁচড়াতে গেলে তো রোজই কিছু চুল উঠে যায়, তাই না? আমরা দেখবে মাথা যদি আঁচড়াতে যাই তাহলে কিন্তু আমাদের অনেক চুল কিন্তু উঠে যায়। ওঠে তো, পালক, লোম, চুল সবই ওঠে। চামড়া আবার তা তৈরি করে নেয়। তবে রোজ তবে রোজ বেশ কিছু চুল স্বাভাবিক নিয়মেই পড়ে যায়। নবীন বলল, বয়স বাড়লে চুল সাদা হয়ে যায় কেন? তো এখানে দেখো, বয়স বাড়লে মেলানিন তৈরি কমে যায়। রিনা বলল, কারো চুল কোঁকড়ানো, কারো কোঁচকানো, কারো সোজা। দেখো তো তোমাদের মধ্যে কতজনের চুল কেমন? খুঁজলে দেখা যাবে বিভিন্ন মানুষের চুলের রং, ধরন তোমাদের থেকে অনেকটা আলাদা। তারপরে আমরা পরের যে অংশটা, অর্থাৎ পরের যে অধ্যায়টা, সেটা আমরা চলে যাচ্ছি। দেখো, এখানে রয়েছে সজারুর কাঁটা। নীলা কোনো পশুর মাথায় মানুষের মতো চুল দেখেনি। বিড়ালের গোঁফ আর ছাগলের দাড়ি দেখেছে। ওদের গোঁফ দাড়ি কি মানুষেরই মতো? ওদের গোঁফ দাড়ি কি পাকে? রিনাকে বলল এসব। রিনা বলল, ওদের গোঁফ দাড়ি বেশি বাড়ে না। ওদের এইসব কথা শুনে সুনীল বলল, চুল, গোঁফ দাড়ি সবার সমান বড় নয়। কারো কম বাড়ে, কারো বেশি বাড়ে। ক্লাসে এইসব বলল ওরা। দিদিমণি বললেন, সুনীল তো ঠিকই বলেছে। সাবিনা বলল সাবিনা বলল, দিদি, কাকাতুয়ার ঝুঁটি কি চুল? দেখতে চুলের মতো হলেও পালকি। ওই রকম ঝুঁটির মতো হয়ে তৈরি গন্ডারের খড়গ। আসলে সেটা চুল। তাহলে গন্ডারের খড়গ কিন্তু সেটাও এক ধরনের চুল। অর্থাৎ গন্ডার, এই যে তোমরা দেখছো গন্ডার, এই গন্ডারের যে খড়গটা, অর্থাৎ এই যে খড়গ, এটা কিন্তু গন্ডারের একটা চুল। এই গন্ডারের যে খড়গ সেটা কিন্তু প্রচণ্ড শক্তিশালী হয়। এই গন্ডারের খড়গ দিয়ে কিন্তু গন্ডার অনেক গাছকেও এমনকি ফাটিয়ে দেয়। তাই এইটা কিন্তু আমাদের, যদি এটা ভাবি যে এটা শরীরে কোনো শক্ত অঙ্গ, কিন্তু তা নয়, এটা হচ্ছে এক ধরনের চুল। ঠিক আছে, বেশ। চুল কি করে হবে? খড়গ তো শুনেছি খুব শক্ত। শক্ত হলেও জমাট বাঁধা চুল। লোমও শক্ত হয়। বলো তো কোন প্রাণীর গা ভর্তি শক্ত খাড়া খাড়া লোম? রফিক বলল, সজারু। সজারুর লোম কাঁটার মতো, খুব শক্ত আর সূচালো হয়। সুনীল বলল, বাদুড়ের গায়েও লোম আছে, তাই না? বাদুড়ের গায়েও কিন্তু লোম আছে। তো এখান থেকে আমরা জানতে পারলাম প্রত্যেক প্রাণীর গায়েও কিন্তু অনেক লোম রয়েছে, এবং সেই লোমগুলো আমাদের যে আমাদের চামড়া, অর্থাৎ ত্বক, সেই ত্বকের মধ্যে কিন্তু তার গোড়াটা
আটকানো থাকে। ঠিক আছে? বেশ। তো মানুষের ও অন্যান্য প্রাণীর লোম, চুল বিষয়ে আলোচনা করো। প্রয়োজনে শিক্ষক-শিক্ষিকাদের সাহায্য নাও। তারপর লেখো। এখানে একটা ছক আছে, ছকটা কিন্তু তোমরা পড়ে নেবে। ঠিক আছে? এরপর আমরা চলে আসছি পরের অংশ, নখের নিচে রক্ত। তো এই অংশটা আমরা একটু পড়ে নিচ্ছি। অন্যমনস্ক হয়ে চলতে গিয়ে হোঁচট খেলো পুনম। নখ উল্টে রক্ত বেরোলো। খানিকক্ষণ বরফ লাগাতে বললেন বড়দি। তারপর ওষুধ দিলেন। বললেন মাস দুয়েক পর নতুন নখ গজাবে। বিমল নখের নিচে রক্ত দেখে অবাক। সে ভাবত নখ কাটলে লাগে না। এ কথা শুনে নোরসাং বলল, কোনোদিন তোর নখ বেশি কাটা হয়ে যায়নি? বিমল ভেবে বলল, একবার হয়ে গিয়েছিল, চামড়া কেটে যাওয়ার মতোই লাগছিল, আর একটু কাটলেই রক্ত বেরোতো। পিয়ালি বলল, নখের রং দেখো গোলাপি, এবার নখের এক ধার একটু টিপে দেখ। বিমল তাই করলো। গোলাপি রংটা একদিক থেকে অন্যদিকে কি হলো, সরে গেল। তো তোমরা নখের এক প্রান্তে যদি টেপো তাহলে তুমি দেখতে পারবে যে নখের সেই অংশটা সাদা হয়ে যাচ্ছে, পাশে গোলাপি রংটা সরে যাচ্ছে। তা দেখে বিমল বলল, ওই রংটা রক্তের জন্য। অর্থাৎ যেটা আমরা সরে যাচ্ছে সেটা রক্তের জন্যই কিন্তু হয়েছে, তাই না? রক্তটা অন্য পাশে সরে যাচ্ছে। ক্লাসে ঢুকে পুনমের নখ উল্টে যাওয়ার কথা শুনলেন দিদিমণি। বললেন, আঙুলকে বাঁচায় নখ, আবার আঙুলের অনেক কাজও করে নখ। নখ না থাকলে ছোট জিনিস ধরা যেত না। নোটসাং বলল, পায়ে কাঁটা ফুললে নখ দিয়ে ধরে তুলতে হয়। কৌশিক বলল, মাটিতে পিন পড়ে গেছে, নখ দিয়েই তুলতে হবে। পুনম বলল, আমার মায়ের নখগুলো ফেটে ফেটে গেছে। তাহলে নখ ফেটে ফেটে যাওয়ার পিছনে কিন্তু অনেক কারণ থাকে, সেটাই দেখো এখানে বলা হয়েছে। এটা রক্তাল্পতার কারণে হতে পারে। রক্তাল্পতার জন্য নখের মাঝখানটা চামচের মতো হয়ে যেতে পারে, নখটা ফ্যাকাশেও হয়ে যেতে পারে। দেখবে ডাক্তাররা রোগীর নখ দেখেন, অনেক সময় যদি ডাক্তারকে দেখাতে যাই ডাক্তাররা কিন্তু নখ দেখে, কারণ দেহের মধ্যে রক্তাল্পতা আছে কিনা। রক্তাল্পতা হচ্ছে আমাদের রক্তের মধ্যে লোহিত রক্তকণিকার পরিমাণ কম থাকা, সেটাই হচ্ছে রক্তাল্পতা। নখের গোড়ায় নোংরা হলে পেকে যায়, পুঁজ হয়, তো এগুলো হয়, এই সমস্ত বিষয়গুলো কিন্তু হয়। তো ঠিক, নখ পরিষ্কার রাখা ও কাটা খুব দরকার। নোংরা জমে থাকলেই সেখানে জীবাণু বাসা বাঁধতে পারে। তো এই নিয়ে তোমরা এখানে বলা রয়েছে, দেখো নখের কাজ, নখের যত্ন, এইসব নিয়ে কিন্তু তোমরা আলোচনা করবে। এর পরের অংশটা যেটা রয়েছে, নরম নরম থাবার নিচে লুকানো তার নখ, এই অংশটা আমরা একটু পড়ে নেব। ঠিক আছে? সোনম ভাবছিল বিড়ালের নখের কথা। এমনিতে নখগুলো দেখাই যায় না, কিন্তু কিছু ধরার সময় বেরিয়ে আসে। বন্ধুদের সে কথা বলল। সিরাজ বলল, কুকুরেরও ওই রকম আছে। কৌশিক বলল, কুকুরের ধারালো নখ আছে, কিন্তু তার থাবায় লুকানো থাকে না। ধারালো নখ অন্য অনেক জীবজন্তুর আছে। বেশিরভাগ পাখিরই নখ ধারালো। কেন বলো তো? ওরা নখ দিয়ে নানান জিনিস ধরে উড়ে যায় বলে? হতে পারে। হাঁস ওড়ে না, তাই হাঁসের পায়ে ওই রকম নখ নেই। পেঁচা, ঈগল, শিকারি পাখি, এদের নখ হুকের মতো, বাঁকানো আর সূচালো। জন শুনছিল, এবার বলল, গরু ছাগলের নখই ওদের খুর, সেগুলো ভোঁতা। ওরা মাছ বা পোকা ধরে না, তাই ধারালো নখ নেই। দিদিমণিকে এইসব কথা বলল সবাই। দিদিমণি বললেন, ঠিক, শিকারি পশু পাখিদেরই এইরকম নখ হয়, তাই না? বেশ, তাহলে শিকারি পশু পাখিদের কীরকম নখ হয়? খুব ধারালো হয় এবং ছুঁচালো হয়। পুনম বলল, দিদি, মানুষ ছাড়া তো কেউ নখ কাটে না, তবু পশু পাখিদের নখ কেন বেশি বাড়ে না? দেখনি অনেক পশু পাখি নখ ঘষে 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 নখ বাড়তে দেয় না। দিদি, ত্বক, চুল, নখ সবই শরীরের অন্য অঙ্গকে বাঁচায়। তবে এদেরও যত্ন করতে হয়। সাবান জল দিয়ে পরিষ্কার করতে হয়, তেল ক্রিম লাগাতে হয়। নখের যত্ন না নিলে জীবাণু ঢুকে নখ কুনি হয়, চামড়ার ফুসকুড়ি, দাঁত হাজা, চুলকানি হয়, চুলে খুশকি, উকুন হয়। তাহলে আমাদের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে তাদের কিন্তু যথাযথভাবে যত্ন করতে হবে। আর যত্ন করলে আমাদের অনেক সমস্যা থেকে আমরা কিন্তু রেহাই পাবো। ঠিক আছে? তো চলো পরের অংশটা আমরা একটু পড়ে নিচ্ছি, তারপর আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করব। পরের অংশটার নাম হচ্ছে ছোট বড় হাড়ের কথা। স্যার সোহমকে ডেকে একটা নল ধরতে দিলেন। বললেন, এটা বুড়ো আঙুল আর তর্জনী দিয়ে ধরো। সোহম ধরল। স্যার সবাইকে বললেন, আমাদের আঙুলগুলো দেখো।
আঙুলে কটা জায়গায় ভাঁজ হয়েছে? জাফর বলল, বুড়ো আঙুলে দুটো ভাঁজ, তর্জনীতে তিনটে। অর্থাৎ বুড়ো আঙুলটা যদি আমরা ভাঁজ করি দেখবো দুটো ভাঁজ হয়েছে, কিন্তু তর্জনী আঙুল মানে বুড়ো আঙুলের পরের আঙুলটা, তো সেখানে কটা ভাঁজ হয়েছে? সেখানে তিনটে ভাঁজ হয়েছে। বেশ। জিকো বলল, দুটো আঙুলের গোড়া দু জায়গায়। রোকেয়া বলল, দু জায়গা থেকে দুটো হাড় গেছে কবজিতে। তো হাতে দেখো এই যে ভাঁজগুলো রয়েছে এগুলো সব কিন্তু এই কবজিতে এসে মিশেছে। ঠিক আছে, স্যার ওদের কথায় খুব খুশি হলেন, বললেন, ঠিক বলেছ, কবজি থেকে 5 আঙুলে মোট কটা হাড় গুনে নাও। এই বলে স্যার একটা হাত আঁকলেন। তো হাতটা এঁকেছে। একটু ভেবে জিকো বলল, সারা গায়ে তো অনেক হাড়, কয়েকশো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের গায়ে কিন্তু অনেক হাড় রয়েছে। তো সেই কতগুলো হাড় কিন্তু আমাদের রয়েছে সেটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আমাদের দেহের মধ্যে কিন্তু 206টা হাড় রয়েছে। ঠিক আছে, তো সোনাই বলল, সব হাড় কি এইভাবে গোনা যাবে? তা না গেলেও এভাবে ধারণা করতে পারবে হাড়ের মোট সংখ্যা 100-র কাছে, নাকি 200-র বা 300-র। তো সেটা কিন্তু আমাদের জানতে হবে। অরূপ বলল, ঠিক কটা হাড় আছে তা কি করে জানা যায়? যে কোনো জীবের কঙ্কাল দেখে। অর্থাৎ প্রত্যেক জীবেরই কিন্তু একটা কঙ্কাল রয়েছে। কঙ্কাল মানে কি? তার হাড়ের গঠনটাকেই কঙ্কাল বলা হয়, যেটা আমাদের শরীরটাকে ধরে থাকে সেটাই তো কঙ্কাল, তাই না? মানুষের হাড়গুলো নানান মাপের হয়, কনুই থেকে কবজি, কোথাও ভাঁজ নেই, কত বড়। আবার আঙুলের ডগার হাড় কত ছোট, তাহলে আঙুলের ডগার হাড়গুলো ছোট। আবার কনুই থেকে কবজি সেখানেও কিন্তু কোনো ভাঁজ নেই, সেখানে কতটা বড় হাড়। তাহলে বড় ছোট মিলে আমাদের দেহে কিন্তু অনেক রকমের হাড় রয়েছে। অরূপ ডান হাতের বিভিন্ন জায়গা বাঁ হাত দিয়ে টিপে দেখালো বা দেখলো, তারপর বলল, কিন্তু মানুষের কঙ্কাল দেখলে বোঝা যাবে কবজি থেকে কনুই দুটো হাড়, কিন্তু কনুই থেকে কাঁধ নলের মতো একটা হাড়। তাহলে কনুই থেকে কাঁধ পর্যন্ত একটা হাড়, আর কবজি থেকে কনুই পর্যন্ত কিন্তু দুটো হাড় রয়েছে। তো ঠিক কোমরের থেকে হাঁটু অবধি নলের মতো আর একটা হাড় আছে। এইভাবে হাত দিয়ে দেখো শরীরে কোথাকার হাড় কেমন। তো চলো, এখানে আমরা জেনে গেলাম যে আমাদের দেহের মধ্যে ছোট বড় অসংখ্য হাড় রয়েছে, যেটা নিয়ে আমাদের দেহ তৈরি হয়েছে। এটাকে কিন্তু আমরা বলবো কঙ্কাল। তো এই যে আমরা 4টে অধ্যায় পড়লাম, সেখান থেকে আমরা কি কি প্রশ্ন হবে সেগুলো আমরা একটু আলোচনা করে নিচ্ছি। এই প্রশ্নগুলো তোমরা কিন্তু লিখে নেবে, দিয়ে তারপর সেগুলো মুখস্থ করবে। তো দেখো আমরা এখানে প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি। তো প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে চুলের 7 কাউন থেকে। সেখানে আমরা প্রশ্ন দেখে নিচ্ছি, চুল, লোম, পালক প্রভৃতির গোড়াগুলি মাথায় কোথায় আটকে থাকে? উত্তর হচ্ছে চামড়ার ভিতরের পর্দায়। চামড়াকে প্রথম ধাক্কা থেকে বাঁচায় কারা? উত্তর হচ্ছে চামড়ার প্রথম অবস্থিত লোম, চুল, পালক, আঁশ প্রভৃতি। তারপর আছে, গায়ে প্রচুর লোম আছে এমন কয়েকটি প্রাণীর নাম লেখো। গরু, ছাগল, ভেড়া প্রভৃতি। তারপর দেখো, দুটি প্রাণীর নাম লেখো যাদের দেহ আঁশ দিয়ে ঢাকা থাকে। তো উত্তর কিন্তু হয়ে যাবে মাছ ও সাপ। মানুষের বয়স বাড়লে চুলের রং সাদা হয়ে যায় কেন? তো উত্তর হচ্ছে মেলানিন নামক একটা বস্তু থাকার জন্য চুলের রং কালো হয়। বয়স বাড়লে এই মেলানিন তৈরি কমে যায়, তাই বয়স বাড়লে চুলের রং সাদা হয়ে যায়। তাহলে মেলানিন যদি কমে যায় তাহলে কিন্তু আমাদের চুলের রং সাদা হয়ে যাবে। 6-এর প্রশ্ন দেখে নিচ্ছি, চুল, পালক, লোম প্রভৃতি প্রতিদিন উঠলেও শেষ হয়ে যায় না কেন? তো এটার উত্তর আমরা একটু দেখে নিচ্ছি। দেখো, প্রতিদিন চুল, পালক, লোম প্রভৃতি উঠলেও তা একেবারে শেষ হয়ে যায় না, কারণ চামড়া আবার তা তৈরি করে নেয়। তো এরপর আমরা যে অধ্যায়টি পড়েছি সজারুর কাঁটা, সেখান থেকে আমরা প্রশ্নগুলো দেখে নিচ্ছি এবং তার উত্তর কী হবে জেনে নিচ্ছি। কোন প্রাণীর গায়ে শক্ত খাড়া লোম থাকে? তো উত্তর হচ্ছে সজারুর গায়ে। সজারুর লোম কেমন হয়? সজারুর লোম হয় কাঁটার মতো শক্ত, খাড়া ও সূচালো। গন্ডারের খড়গ আসলে কি? এটি কোথায় থাকে? অনেকগুলি চুল জমাট বেঁধে শক্ত হয়ে খড়গ তৈরি হয়েছে। এটি থাকে গন্ডারের নাকের উপরে। পরের প্রশ্ন, কাকাতুয়ার মাথায় কি থাকে? ঝুঁটি থাকে। তো এর পরের প্রশ্ন দেখে নিচ্ছি, কাকাতুয়ার ঝুঁটি আসলে কি? কাকাতুয়ার ঝুঁটি হলো জমাট বাঁধা পালকের রূপান্তর। 6-এর প্রশ্ন, মানুষ ছাড়া আর কোন প্রাণীর দাড়ি গোঁফ হয়? ছাগলের দাড়ি ও বিড়ালের গোঁফ হয়। উড়তে পারলেও পাখি নয় এমন একটা প্রাণীর নাম করো। তো উড়তে পারলেও পাখি নয় এমন একটা প্রাণীর নাম হচ্ছে বাদুড়। কোন স্তন্যপায়ী প্রাণী উঠতে পারে? উত্তর হচ্ছে বাদুড়। ঠিক আছে, এরপরের অংশটা আমরা একটু দেখেছি, নখের নিচে রক্ত। সেই পড়া থেকে আমরা কি কি প্রশ্ন পাচ্ছি দেখে নাও। আমাদের আঙুলে সব ধরনের আঘাত থেকে রক্ষা করে কে? উত্তর হচ্ছে নখ। নখের রং গোলাপি হয় কেন? তো কারণ নখের নিচে রক্ত থাকে। ডাক্তাররা রোগীর নখ দেখেন কেন?
নখের নিচে রক্ত থাকে, তাই ডাক্তাররা রোগীর নখ দেখে বুঝতে পারেন যে রোগী রক্তাল্পতা রোগে আক্রান্ত হয়েছে কিনা। তাহলে নখ দেখে কিন্তু ডাক্তাররা বুঝতে পারে যে সেই রোগী রক্তাল্পতা নামে রোগে আক্রান্ত হয়েছে কিনা, এটা কিন্তু বুঝতে পারে। আমরা 4 প্রশ্ন দেখে নিচ্ছি। 4 প্রশ্নটা বলা হয়েছে, দেখো, রক্তাল্পতা হলে নখে কি কি হয়? নখ ফেটে যায়, নখের মাঝখানটা চামচের মতো উঁচু এবং ফ্যাকাশে হয়ে যায়। নখে ময়লা জমলে কি হয়? নখের গোড়া পেকে যায় এবং পুঁজ হয়। এছাড়াও সেখানে জীবাণু বাসা বাঁধতে পারে। 6 প্রশ্ন, নতুন নখ গজাতে কতদিন সময় লাগে? প্রায় 2 মাস। 2 মাস কিন্তু যদি আমাদের নখ উঠে যায় তাহলে কিন্তু 2 মাস সময় লাগবে এই নখ আবার গজাতে। আসছি পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখো, নখ কাটলে কষ্ট হয় না কেন? নখের যে অংশ চামড়ার সঙ্গে লেগে থাকে না তা কাটলে কোনো ব্যথা বোঝা যায় না, কারণ এর নিচে কোনো শিরা থাকে না। নখ আসলে মরা কোষ। এরপর আসছি 8 প্রশ্নে। 8 প্রশ্নটা একটু দেখে নাও। নখ দিয়ে কি কি কাজ করা যায়? তো উত্তর, নখ দিয়ে আমরা সাধারণত অনেক রকমই কাজ করে থাকি। যেমন প্রথম কাজ, নখ দিয়ে ছোট জিনিস ধরতে বা মাটি দিয়ে কোনো কিছু খুঁটে তুলতে সাহায্য করে। তারপর দেখো, পায়ে কাঁটা ফুললে নখ দিয়ে তা সহজেই তুলে ফেলা যায়। এছাড়া নখ বাইরের আঘাত থেকে আঙুলকে রক্ষা করে। তাহলে নখের কিন্তু আমাদের অনেকগুলো কাজ রয়েছে। এই কাজগুলো কিন্তু তোমাদের আর কি কি নখের দ্বারা কাজ হয় সেগুলো কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ঠিক আছে? তো এরপরে আমাদের রয়েছে নরম নরম থাবার নিচে লুকানো তার নখ। তো এখান থেকে আমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নিচ্ছি। বিড়ালের নখ দেখা যায় না কেন? বিড়ালের নখগুলো থাবার নিচে লুকানো থাকে, তাই দেখা যায় না। আর বিড়ালের নখ কখন দেখা যায়? বিড়াল যখন কোনো কিছু ধরে বা শিকার করে তখন এদের নখগুলো বাইরে বেরিয়ে আসে ও দেখা যায়। এরপরের প্রশ্ন, কুকুরের নখ কেমন হয়? কুকুরের নখ ধারালো হয়, কিন্তু সেটি থাবার মধ্যে লুকানো থাকে। ধারালো নখ আছে এমন কয়েকটি প্রাণীর নাম লেখো। কুকুর, বিড়াল, বাঘ, সিংহ প্রভৃতি। 5 প্রশ্ন, গরু ছাগলের নখ আসলে কি? গরু ছাগলের নখ হলো, গরু ছাগলের খুরই হলো ওদের নখ। অর্থাৎ গরু ছাগলের কিন্তু আমাদের খুর দেখতে পাই, এদের কিন্তু নখ নেই। এরপরের প্রশ্ন, শিকারি পাখিদের নখ কেমন হয়? শিকারি পাখিদের নখ হুকের মতো বাঁকানো ও ছুঁচালো হয়। এরা নখ দিয়ে নানান জিনিস ধরে উড়ে যায়, যেমন পেঁচা, ঈগল প্রভৃতি। পশু পাখিদের নখ বেশি বাড়ে না কেন? তো এটার উত্তর হবে, পশু পাখিরা নখ কাটে না, মাটিতে ঘষে, তাই এদের নখ বাড়তে পারে না। বেশিরভাগ পাখির নখই ধারালো ও শক্ত হয় কেন? বেশিরভাগ পাখির নখ দিয়ে নানান জিনিস ধরে ও শিকার করে। এরপর সেগুলি নখে করে নিয়ে উড়ে যায়। এই কারণে বেশিরভাগ পাখির নখ ধারালো ও শক্ত হয়। আসছি পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলা হয়েছে, নখ নেই এমন দুটি প্রাণীর নাম করো। মাছ, সাপ প্রভৃতি। এরপরের প্রশ্ন, ত্বক, চুল, নখ প্রভৃতি কীভাবে যত্ন করতে হয়? নিয়মিত সাবান, শ্যাম্পু ও জল দিয়ে ত্বক, চুল, নখ পরিষ্কার করতে হয়। এছাড়া চুলে তেল ও ক্রিম লাগাতেও কিন্তু হবে। ঠিক আছে? এরপরের প্রশ্ন দেখে নিচ্ছি, ত্বক, চুল, নখ প্রভৃতির যত্ন না নিলে কী হবে? তো নখে নখকুনি হয়, চামড়ার ফুসকুড়ি, চুলকানি ও চুলে খুশকি ও উকুন হতে পারে। তো চলো এরপরে আমরা দেখে নিচ্ছি ছোট বড় হাড়ের কথা। তো ছোট বড় হাড়ের কথা অংশটি পড়ার পরে আমাদের যে সমস্ত প্রশ্নগুলো হয়েছে সেগুলো একটু দেখে নিচ্ছি। প্রথম প্রশ্ন, কোনো জীবের দেহে কয়টি হাড় আছে তা কীভাবে বোঝা যায়? জীবের কঙ্কাল দেখে জানা যায়। মানুষের কনুই থেকে কাঁধ পর্যন্ত হাড়টি দেখতে কেমন? গোল নলের মতো হয়। কবজি থেকে কনুই পর্যন্ত কয়টি হাড় থাকে? 2টি। হাতের আঙুলে কয়টি হাড় থাকে বা ভাঁজ থাকে? বুড়ো আঙুলে 2টি এবং অন্যান্য আঙুলে 4টি হাড় থাকে এবং 3টি ভাঁজ হয়। বেশ, তারপর দেখো, মানুষের দেহে সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় হাড় কোনটি? তো সবথেকে ছোট, এখানে দেখো, সবথেকে ছোট হাড় হচ্ছে স্টেপিস, আর সবথেকে বড় হাড় হচ্ছে ফিমার, যেটা কনুই থেকে হাঁটু পর্যন্ত বিস্তৃত। আর স্টেপিস হাড়টা কিন্তু কানের হাড়, এটা কানের মধ্যে থাকে। ঠিক আছে? তো আজকের এই পাঠে আমরা কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম। এর পরে যে আমরা অংশগুলো পড়ব সেটা অস্থি সন্ধির হিসেব নিকেশ, এই অংশ থেকে পড়ব এবং সেখান থেকে আমরা কী কী প্রশ্ন পাবো সেগুলো পরের ভিডিওতে আলোচনা করব। তো আজকের ভিডিওতে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবে, বন্ধুর সঙ্গে শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে। তো চলো এখানেই ভিডিও শেষ করছি। টাটা, গুড বাই।